পেজ রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। স্বপ্নের দেশ আমেরিকা কিংবা কানাডা, ইউরোপ অনেকেরই, কিন্তু এই স্বপ্নের দেশ কে বা কারা যেতে পারে বা কীভাবে যাবে জানে না তার কোনো রাস্তা। আমরা এজন্য আজকে নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে যারা কুয়েত থেকে যেতে চায় তাদের স্বপ্নের দেশ আমেরিকা কিংবা কানাডা, এমনকি ইউরোপের মতো দেশগুলোতে। তবে আজকে আমরা সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখাবো আমাদের এক বাংলাদেশি এজেন্সি কাছ থেকে। আমরা চলে আসলাম সেই এজেন্সি বাংলাদেশি এক ভাইয়ের কাছে, যিনি এই এজেন্সির কর্ণধার। আমরা তার সাথে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার কিংবা আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের উপকার হতে পারে। তাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা তাদের স্বপ্নের দেশ ইউরোপ কিংবা আমেরিকা, এমনকি কানাডায় যেতে চান। চলুন আমরা আজকে কথা বলবো এই এজেন্সির যে কর্ণধার তার সাথে। পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমেই দিব এই প্রতিষ্ঠানের কর্ণধারের বা পরিচালকের নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার, যাতে আপনারা যোগাযোগ করে তার সাথে আপনারা যাতে আপনার স্বপ্নের দেশগুলোতে কাজের জন্য কিংবা ঘোরার জন্য, এছাড়াও স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। আমরা চলে আসলাম এই প্রতিষ্ঠানের যে কর্ণধার জাকারিয়া ভাইয়ের কাছে। এখন আমরা তার মুখ থেকে শুনবো আসলে কিভাবে যেতে হবে আমাদের এই সেই স্বপ্নের দেশে। চলুন তো আমরা চলে যাই এখন জাকারিয়া ভাইয়ের কাছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমরা যেতে চাই আমাদের স্বপ্নের দেশ আমেরিকা কিংবা কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি ইউরোপের দেশগুলোতে। তো আমরা এখন কিভাবে যেতে পারি আমাদের সেই স্বপ্নের দেশে? সর্বপ্রথমে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন দক্ষ হওয়া। দক্ষ কারিগর থাকলে আমাদের কাজের অভাব হবে না, সেটা চাহে নিজেদের দেশে হোক আর বহির্বিশ্বে হোক। আমি আমিও নিজেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। বেশিরভাগ সময় আমি এটাই অ্যাডভাইস করি যে আপনারা আপনাদের সন্তানদেরকে কাজ শেখান। যত বেশি ও কাজ জানবে, যত বেশি কাজে দক্ষ হবে, তত বেশি তার আর্নিং যে সোর্সটা সেটা বাড়বে, আর সে ভালো একটা জায়গায় গিয়ে চাকরি করতে পারবে কিংবা কাজ করতে পারবে। এটাই আমি সর্বপ্রথম বলবো। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার বিজনেসের রিলেটেড যে কাজটা, সেটা হচ্ছে যে যেমন আমরা সবসময় ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। আমরা ইউরোপিয়ান বলেন, আবার অস্ট্রেলিয়া মহাদেশ বলেন কিংবা আমেরিকা মহাদেশের বলেন, সেই সব দেশের আমরা ওয়ার্ক পারমিট কিংবা ভিজিট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, এগুলো নিয়ে কাজ করি। তো আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই আসে আপনার ওয়ার্ক পারমিটের ক্লায়েন্ট। বাট একটু ভিজিটার হিসেবে আমাদের বাংলাদেশিদের খুব কমই ভিজিট ভিসা মিলে পাওয়া যায়, তার কারণ বাংলাদেশিদের পাসপোর্টের মান বহির্বিশ্বে কী পরিমাণ সেটা আমরা সবাই জানি। সেই হিসাবে আমাদেরকে ফলো করতে হবে যে প্রথমত আমি যেটা বলবো যে ইউরোপ থেকে কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে ভিসা লাগিয়ে দেব, তাহলে আপনি তার সাথে ভিসার কন্ট্যাক্ট করতে হবে, বিকজ ইজ লাইন। ইউরোপ থেকে কোনো প্রকার ভিসা আসে না। ইউরোপ থেকে কোনো প্রকারের ভিসা আসে না। অল ভিসা ইজ ডান বাই এমবাসি অনলি। আপনাকে সে এটা করতে পারে জেনুইন এবং অথরাইজড কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট এনে আপনাকে সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে এমবাসি ফেস করাতে পারে। এমবাসি উইল ডিসাইড দে উইল গিভ ইউ ভিসা অর নট। ঠিক আছে? তো আপনারা যারা নাকি ইউরোপে যেতে চাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিকে আমি বলবো
আপনি আপনার দিমাগের ভিতরে এই ইউরোপের কিংবা বহির্বিশ্বের দামি নামি দেশগুলোর নাম নিয়ে ঘুরলে আপনার হয়তো আপনার উদ্দেশ্য সফল হতে বহুত দেরি হবে, সময় লাগবে। কিন্তু আপনাকে যেই উপায়টা আমি সবসময় সবাইকে বলি যে যেই ওয়েতে আপনি ঢুকতে পারবেন ওই ওয়েটা অবলম্বন করুন, যে কান্ট্রির ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি। মুখ্য বিষয় হচ্ছে যে ইউরোপিয়ান একটা ভিসা আপনার পাসপোর্টে লাগা। আপনি যখনই ইউরোপিয়ান ভিসাটা লেগে গেল তখনই আপনি বুঝতে হবে যে ইউরোপের জন্য আপনার দ্বার উন্মুক্ত হয়ে গেল, আপনি এখন ইউরোপে ঢুকে পড়লেন। ইউরোপে ঢুকার পরে আপনি দেখবেন যে আজকাল বাংলাদেশিরা অনেক দেশে আছে, সুইজারল্যান্ডে আছে, তারপর নরওয়েতে আছে, জার্মানিতে আছে, ইটালিতে আছে, নেদারল্যান্ডে আছে, তারপর অস্ট্রিয়াতে আছে, যে এই সকল দেশের ওয়ার্ক পারমিটটা পাওয়া ভেরি মাচ ডিফিকাল্ট। ফ্রান্সে আছে। কিন্তু আপনি যদি ওখানে গিয়ে এক এক করে সবাইকে জিজ্ঞেস করেন, 98% আপনি পাবেন যে কেউই সরাসরি ওই দেশে প্রবেশ করেনি, তারা আরেকটা দেশে গেছে, ওখান থেকে ওই দেশে গেছে। তো ইউরোপের এই জিনিসটা বেশি ফায়দা, সুবিধাজনক জিনিসটা। যেমন কি আমরা ফর এক্সাম্পল আরব দেশগুলোতে আমরা আসলে আমরা এটার ভিতরেই আটকানো থাকি। আমরা ইচ্ছা করলেও 50 বছর 100 বছরও যদি এক দেশে বসবাস করি আমরা তার পাশের দেশে যেতে পারি না। কিন্তু ইউরোপে আপনি সেখানে মাস 2 কিংবা মাস 6 থাকার পরও আপনি ইচ্ছা করলে কিন্তু পাশের দেশটায় ঢুকে যেতে পারেন। এইভাবেই বাংলাদেশি মানুষ বিভিন্ন দেশে বিচরণ করে, বিভিন্ন দেশে যায়। আমি সর্বপ্রথম তো সবাইকে এটাই বলবো যে আপনি কাজ শেখার চেষ্টা করবেন। যদি কাজ শিখে যদি আপনি ইউরোপের কোনো দেশে যান সেখানে আপনার জন্য চাকরি ডেফিনেটলি পাবেন, এবং কি ভিসা আপনাকে কনফার্ম এমবেসি দেবে, বিকজ দে নিড স্কিল্ড ওয়ার্কার, তারা কাজের লোক চায়। ঠিক আছে। আর বিশেষ করে আমি বাংলাদেশি ভাইদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যখনই যে কোনো কোম্পানির আন্ডারে এই ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সেই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন, সেই কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন। আপনার একার সুবিধার জন্য আপনি 100 জনের অসুবিধা সৃষ্টি করবেন না। ফর এক্সাম্পল যে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া রিসেন্টলি সেনজিন হয়েছে। এই ক্রোয়েশিয়া সেনজিন হওয়ার পর অনেক বাংলাদেশি ক্রোয়েশিয়া ঢুকেছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরা ক্রোয়েশিয়া থেকে চলে গেছে, দে স্কেপ আউট। এখন যে সকল কোম্পানি থেকে লোক চলে যায় তারা আবার তাদের বন্ধু নিশ্চয়ই আরেকজন কোম্পানি থাকবে, আরেকজন কোম্পানির মালিক থাকবে, তখন তার সাথে ডিসকাস করে যে আমার তো বাংলাদেশ থেকে লেবার এসেছিল, তারা ভেগে গেছে, এখন আমি কি করব, তুমি আর বাংলাদেশ থেকে এনো না। তার মানে সেও বন্ধ করে দিল। ফর এক্সাম্পল আমার 19টা ওয়ার্ক পারমিট এক কোম্পানি থেকে ওঠার পরে সে কোম্পানি থেকে আমি 3জন লোক পাঠিয়েছিলাম এখান থেকে, কুয়েত থেকে গেছে তারা। তো 3জন লোকই কিন্তু ভেগে গেছে, একজন এয়ারপোর্ট থেকে ভেগেছে, একজন তাকে যখন অ্যাকোমোডেশনে পাঠানো হয়েছে সেখান থেকে ভেগে গেছে, আরেকজন আমি অনেক রিকোয়েস্ট করেছি প্লিজ অ্যাটলিস্ট তুমি 3টা মাস কাজ করো ওখানে, তারপরে তোমাকে আমি অন্য ব্যবস্থা করে দিতে পারবো। সে 3 মাস অপেক্ষা না করে সেখান থেকে 1.5 মাসের মাথায় ভেগে গেছে। তখন কি হলো যে আমার যে 19 জনের যে ওয়ার্ক পারমিটগুলো সেগুলো সবগুলো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। আমার ওই 19 জনের স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসে কোম্পানি যখন দেখলো যে বাংলাদেশিরা ভেগে যায় তখন তারা ডিসাইড করলো দে উইল নট টেক বাংলাদেশি লেবার বিকজ দে আর নট ওয়ার্কিং, দে স্কেপ আউট। তো আমি বাংলাদেশি ভাইদের কাছে রিকোয়েস্ট করব, একবার হাত জোড় করে রিকোয়েস্ট করব যে আপনি যেই দেশেই যাবেন, যার মাধ্যমেই যান, যেই এজেন্সির মাধ্যমেই যান, আপনি সেখানে গিয়ে কমসে কম আপনি আপনার কন্ট্যাক্টটা পুরো করুন। আপনি যে একটা কন্ট্যাক্টে গেলেন, একটা পেপারে যে সাইন করলেন ওটা কোম্পানির কন্ট্যাক্ট ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশনে কোম্পানি আপনাকে স্যালারি লিখে দিল, কোম্পানি আপনার অ্যাকোমোডেশন লিখে দিল, কোম্পানি আপনার ড্রেস কী কী দিবে সেগুলো লিখে দিল, কোম্পানি আপনার সুযোগ সুবিধা লিখে দিল। ঠিক আছে, কোম্পানির স্বার্থের জন্য সেখানে আপনি সব কিছু জেনে কোম্পানির সুযোগটা সেটা হচ্ছে যে আপনি তার সাথে কন্টিনিউ করবেন তার নির্দিষ্ট যেই এগ্রিমেন্টটা আপনি সাইন করেছেন সেই লিমিটেড সময় পর্যন্ত। কিন্তু আপনি আপনারটা 100% বুঝে নিলেন, আপনি কোম্পানিটা বুঝিয়ে দিলেন না, আপনি ওখানে যাওয়ার পর আপনি মনে করলেন যে আমি ইউরোপে চলে এসেছি, আমাকে আর পায় কে, আমি চলে যাই, ভেগে গেলেন। আপনার কারণে হাজার বাংলাদেশি ছেলেপুলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কেউই যেতে পারছে না, ইচ্ছা করলেও পারছে না, টাকা খরচ করেও পাচ্ছে না। আমি সবাইকে এটাই বলবো যে ফার্স্ট আপনারা যেটা হচ্ছে যে মাইন্ডসেট করতে হবে, আমি কাজে যাব, আমি কাজ করব।
আমাকে একটা কোম্পানি আমাকে কাজের জন্য নিয়েছে, আমি এই প্রতিষ্ঠানের জন্য একজন লোক নিয়ে আসলাম, নিজের টাকা খরচ করে লোকটাকে নিয়ে আসলাম, তার সুযোগ সুবিধা দিলাম, সে যদি ভেঙে যায় আমার প্রতিষ্ঠানটা চালাবো কী করে? এটা আপনাকে ভাবতে হবে। তো আমি সবাইকে এভাবেই বলবো যে বড় বড় দেশের স্বপ্ন না দেখে যে সকল দেশে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি ওই সকল দেশের জন্য অ্যাপ্লাই করেন। আরেকটা জিনিস আমি বলবো যে সত্যিকার অর্থে যে কানাডার বিষয়টা, কানাডায় আজকাল যে কানাডা অনলাইনে যে পরিমাণ প্রতারণা শুরু হয়েছে, এটা 99.9% প্রতারণা, সবই মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ভাই একটু সোজা কথা, 5 টাকার জিনিস যখন আপনাকে 8 আনায় দিবে তখন আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো ভেজাল আছে। তাহলে আপনি যদি সাবধান থাকেন তাহলে প্রতারকরা আপনার সাথে প্রতারণা করতে পারবে না। আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে টেলিফোনে দেখাতে পারবো 100-এর উপরে আমার কাছে কানাডিয়ান ভিসার ছবি আছে, ওয়ার্ক পারমিটের ছবি আছে, যেগুলো সম্পূর্ণ ফেক। 100-র উপরে, আমি এই পর্যন্ত 100-র উপরে লোক ফেস করেছি যাদের কাছ থেকে কারোর কাছ থেকে 1 লক্ষ টাকা নিল, 1.5 লক্ষ টাকা নিল, 2 লক্ষ টাকা নিল, 3 লক্ষ টাকা নিয়ে নিল। এখন ভাই আপনি সস্তার আশায় ঝাঁপিয়ে পড়লেন, আসলে কানাডা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনি কখনো এক্সপেক্ট করতে পারেন না যে খুব নামকা বস্তে পয়সা দিয়ে চলে যাবেন, যেটা সত্য কথা। কানাডা যেতে হলে আপনাকে এক্সপেন্স করতেই হবে, মোটা একটা অ্যামাউন্ট পে করার পরে বাংলাদেশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যেতে পারে। এখন আপনাদেরকে যারা প্রলোভন দেখায় তাদের চক্করে পড়লে আপনারা সত্যি এই যে বাকি যারা এখন কাঁদছে, যারা তাদের মেহনতের টাকা পেমেন্ট করে বলছে যে আমাকে তো ব্লক করে দিয়েছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিই, তার উদ্দেশ্যই ছিল আপনার কাছ থেকে কিছু অ্যাডভান্স নিবে, তারপর আপনাকে ব্লক করে দিবে, ব্যাস দ্যাটস ইট। তো আপনি সাবধানতা অবলম্বন করার জন্য আমার প্রতিটা বাংলাদেশি ভাইকে বলবো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে আমার সাথে এই বিষয়টা শেয়ার করেছে, সেটা আপনারা এই প্রলোভনে, সস্তার প্রলোভনে পড়বেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যদি আমরা এখন কুয়েতে যেহেতু অবস্থান করছি, যারা কুয়েত প্রবাসী আছে তারা কিন্তু অনেকে যেতে চায় যে আমরা স্বপ্নের দেশগুলোতে ঘুরে আসি বা ওদিক থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বিষয় নিয়ে কিন্তু যাওয়ার চিন্তা ভাবনা করি আমরা। তখন আমরা কোন কোন ভিসার মাধ্যমে আর কি আসলে আমরা অন্যান্য যে দেশগুলোতে আমরা স্বপ্নের দেশগুলোতে আমরা যাইতে পারবো বা যেতে পারবো, যে কি কি লাগবে তার ওইগুলো? কুয়েতের সমস্যা হচ্ছে যে কুয়েতের সর্বপ্রথম তো বেশিরভাগ লোক আমাদের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন কোম্পানিগুলোর আন্ডারে, তাও ক্লিন কোম্পানিগুলোর আন্ডারে, যেখানে কোম্পানিগুলোর নিয়ম হচ্ছে যে তারা সর্বপ্রথম যখন তাদের কর্মচারীরা আসে কিংবা তাদের লেবাররা আসে, সর্বপ্রথম তারা পাসপোর্টটাকে জব্দ করে ফেলে। পাসপোর্ট যদি কোম্পানি না দেয় তাহলে এখানে আপনি ফোর্স করতে পারছেন না, বিকজ অফ ইন্টারন্যাশনাল ল অনুসারে আমরা যেটা জানি যে কারো পাসপোর্ট কেউ হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু কুয়েতের মধ্যে অনেক কোম্পানি এটা করে যে তারা পাসপোর্ট রেখে দেয়। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো আপনি পাসপোর্ট কালেকশন করার বন্দোবস্ত করতে হবে। যে আরেকটা যে ই পাসপোর্ট যেটা আছে, আমরা ই পাসপোর্টে কি আমরা কি ব্যবহার করতে পারবো কিনা, যদি আমাদের পাসপোর্টটা যদি কোম্পানির কাছে থাকে আমরা ই পাসপোর্ট বানিয়ে যদি আমরা যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে কি হবে? নো, ইউ ক্যান নট ডু ইট, বিকজ আপনার যে ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে সেটার মধ্যে আপনার পাসপোর্টের ডিটেলসই লেখা থাকে। আপনার পাসপোর্টে যা লেখা আছে, আপনার পাসপোর্টের নাম্বার, আপনার পাসপোর্টের বার্থ ডেট, আপনার পাসপোর্টের নাম, আপনার ফাদার নেম, আপনার পাসপোর্টে যে ঠিকানা আছে সেই ঠিকানা সব কিছু মেনশনেড ইন ওয়ার্ক পারমিট। সো ওই ওয়ার্ক পারমিটটাই তো আপনি সাবমিট করবেন এমবিসিতে। সো এমবিসি দে উইল রিকোয়ার ইউ টু শো দেম দ্য পাসপোর্ট, জেনুইন পাসপোর্ট, যেটা দিয়ে আপনি ওয়ার্ক পারমিটটা নিয়ে এসেছেন। এবার আসেন, অনেকে চিন্তা ভাবনা করে যে না, আমার যে আরেকটা পাসপোর্ট আমি তৈরি করব এক্সট্রা, সেটা দিয়ে আমি ওয়ার্ক পারমিট আনবো না। সেটা দিয়ে আপনি ওয়ার্ক পারমিট আনতে পারবেন, কিন্তু আপনি এমবিসি ফেস করতে পারবেন না, বিকজ এমবিসি যখনই আপনার পাসপোর্ট জমা নিবে কিংবা ওয়ার্ক পারমিট জমা নিবে, তখন এমবিসি আপনাকে দেখবে যে আপনি এখানে এই দেশে লিগ্যাল কিনা। প্রতিটা দেশের, যত দেশের এমবিসি থাকুক না কেন, সবাই কিন্তু ওই দেশের ল অ্যান্ড অর্ডার ফলো করে। তো ল অ্যান্ড অর্ডারে আসছে যে আপনি ইলিগাল কোনো লোকের অ্যাপ্লিকেশন জমা নিতে পারবেন না, ইলিগাল কোনো লোককে আপনি ভিসা দিতে পারবেন না। হি শুড বি ফার্স্ট হি শুড বি লিগ্যাল ইন দিস কান্ট্রি। তো যখন আপনি অন্য পাসপোর্টের ওয়ার্ক পারমিট দিয়ে জমা দিতে যাবেন, তখন পাসপোর্ট আর সিভিল আইডির সাথে মিল নেই। যখন মিল থাকবে না তখন আপনার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করবে না। অতএব সর্বপ্রথম তো আমি এটা বলবো যে পাসপোর্ট যাদের কাছে নিজেদের কাছে আছে তারা চেষ্টা করুন, আর যারা পাসপোর্ট নিতে পারবেন কিংবা জোগাড় করতে পারবেন তারা চেষ্টা করুন
চেষ্টা। আর ইউরোপের বিষয়টা হচ্ছে যে কেউ যদি বলে যে শর্টকাটে চলে যাবে, ইউরোপের ভিসা শর্টকাটে হয় না, এবং কি যারা বলবে তারা মিথ্যে বলবে। এটা হচ্ছে যারা সাধারণত আপনার কাজ না করার জন্য আপনার কাছ থেকে কিছু অ্যাডভান্স নিয়ে সে তার নিজস্ব প্রয়োজন মেটাবে, তারা কিন্তু আপনি যেভাবে বলবেন সেভাবে রাজি হবে। আপনি 2 মাসে বলবেন, সে 2 মাসে রাজি হবে। আপনি 2 টাকার জায়গায় 1 টাকা বলবেন, সে 1 টাকায় রাজি হবে, বিকজ হিজ টার্গেট ইজ ইউর অ্যাডভান্স মানি অনলি, নট টু ইউর ওয়ার্ক। তো যারা জেনুইনলি কাজ করবে তারা কিন্তু আপনাকে লম্বা সময় দিবে। অ্যান্ড ইউরোপটা হচ্ছে ধৈর্যের বিষয়, আপনাকে লেগে থাকতে হবে। আমরা সাধারণত যদি যে কোনো কাজের পিছনে যদি লেগে থাকি তাহলে আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা যেমন কি হতাশ হয়ে পড়ি তাহলে তো আপনি এগোলেন না। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আপনার? অবশ্যই আপনারা যদি এখন যেটা বলছিলাম আমি, যে কোন কোন ভিসাধারী লোকেরা যেতে পারবে, বা আকামা কোন কোন আকামাধারীরা জি, যেতে পারবে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে যে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে, অ্যাজ এ লেবার হিসেবে, কিংবা আপনি কর্মজীবী হিসেবে আপনি এই দেশে কিংবা পৃথিবীর অন্য যে কোনো দেশেই হোক না কেন, আপনি যেই ক্যাটাগরির ভিসাই থাকেন না কেন, ইউ হ্যাভ রাইট টু চুজ ইউর ফিউচার ওয়ার্ক। ঠিক আছে, সামনের যে কাজটা আপনি করবেন এটা করার আপনার অধিকার আছে। ফর এক্সাম্পল, আমি যেমন কি একজন এডুকেটেড পার্সন, আমি হয়তো বিপদে পড়ে আমি ক্লিন কোম্পানিতে চলে এসেছি, আমি এখন এখানে ক্লিনারের কাজ করছি। ঠিক আছে, এর অর্থ এটা না যে আমি কোথাও ফিউচারে যদি ভালো একটা ম্যানেজিংয়ের কাজকর্ম পাই কিংবা ভালো স্কিলড একটা ওয়ার্ক পাই সেটা আমি করতে পারবো না। পৃথিবীর কোনো আইন কিংবা কোনো সংবিধানে এমন কোনো বাধা নেই। তো এটা আমি সর্বোপরি এটা বলবো, যেমন বাংলাদেশিরা যে সকল ক্যাটাগরিতে কুয়েতে আসে, যেমন আর্টিকেল 22, আর্টিকেল 20, আর্টিকেল 17, আর্টিকেল 18, ঠিক আছে, এই সব আর্টিকেলের লোক, তাদের নিজের রাইটস আছে, তারা তাদের কর্ম জায়গা চুজ করতে পারবে, চেঞ্জ করতে পারবে, যেতে পারবে। আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যেমন ফর এক্সাম্পল আপনি 20 নম্বরের একজন কর্মজীবী, যে নাকি যেটাকে আমরা ডোমেস্টিক সার্ভেন্ট বলি কিংবা খাদেম আকামা যেটার বলি, তিনি যদি মনে করে যে না আমি তো খাদেম, আমি তো বাসার ড্রাইভার, আমি তো বাসার কর্মচারী, আমি বাইরে দিতে পারবো না, এটা উনি যদি চায় যে সে পৃথিবীর একটা উন্নত বিশ্বের একটা দেশেও অ্যাপ্লাই করতে পারবে, সে পারবে। আপনি খাদেম শুধুমাত্র যেই দেশে আসেন সেই দেশের জন্য, আপনি তো বাহিরের জন্য না। বাহিরের রাষ্ট্র জানে না আপনি ওই যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন সেই দেশে আপনি কোন ক্যাটাগরির। শুধুমাত্র ভিজিট ভিসা ছাড়া, ট্যুরিস্ট ভিসা ছাড়া, আর কর্ম ভিসা যেটা কাজের ভিসা, সেটায় আপনার যে কোনো ক্যাটাগরির আকামার লোকজন অ্যাপ্লাই করতে পারবে, ভিসা পেতে পারবে। অলরেডি অনেকে ভিসা পেয়েছে, অনেকে অ্যাপ্লাই করেছে, অনেকে গিয়েছে। এবং বিশেষ করে খাদেম যে ক্যাটাগরির ভিসার লোকজন, তারা অনেকেই গেছে। কারণ খাদেমরা বেশিরভাগই প্রতারিত। এখানে শোষিত খাদেম লোকেরা যারা, তারা বেশিরভাগই শোষিত। তো আমি সবাইকেই বলবো যে আপনি চেষ্টা করতে হবে। সবাই চায় একটা ব্রাইট ফিউচার, সবাই চায় তার একটা ভালো ফিউচার হোক, সবাই চায় তার এমন একটা দেশে সে গিয়ে জীবনযাপন করুক যেখানে তাকে মূল্যায়ন করা হয়, যেখানে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে তাকে মূল্যায়ন করা হবে। আপনি নিশ্চয়ই ওই দেশে থাকতে চাইবেন না, ওই লোকের আন্ডারে কাজ করতে চাইবেন না যে আপনাকে শোষণ করবে কিংবা যে আপনার মূল্যায়ন করবে না। ঠিক আছে, সর্বোপরি আমি এটা বলবো যে সবাই যেন যার যার মতে চেষ্টা করে, এবং চেষ্টাটা যেন লিগ্যাল ওয়েতে হয়, অথরাইজড কোনো এজেন্সির মাধ্যমে হয়, এবং কি সৎ মানুষের মাধ্যমে হয়, যারা নাকি আপনাকে ধোঁকাবাজি করে আপনার কাছ থেকে লামসাম একটা ডকুমেন্টস দিয়ে। যেমন আমার কাছে অনেক বাংলাদেশি এসেছে যারা বলল যে, এমনও এসেছে আমার কাছে যে আমি 1 বছর আগে আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনার রেটটা আমার কাছে ভালো লাগেনি, বেশি লাগলো, তো আমি অন্য জায়গায় গেছিলাম, অন্য জায়গায় গিয়ে আমি ওদের রেট ভালো লাগছে জমা দিলাম, কিন্তু আমার টাকায় টাকা গেল, কাজের কাজ কিছু হলো না। যেমন তেলে তেল গেল, ছেদ করলো না, বুঝছেন আমাদের গ্রাম্য ভাষা যেটা। তো সস্তা, সব সস্তা ভালো না, সব কিছু আবার সস্তা ভালো না। তো আপনারা যারা সস্তার আশায় বিভিন্ন জায়গায় যান, যেমন বেশিরভাগ লোকজন প্রতারিত হয়েছে। আমার কাছে অনেকে আসছে, এ পর্যন্ত অনেকে ফোন করেছে। আমাদের ট্যাক্সিওয়ালা ভাই সাহেবেরা একটু বেশি এর মধ্যে আছে, যারা নাকি, সেদিন একজন আসছে আমার কাছে ক্যানাডার ব্যাপারে, উনি জিজ্ঞেস করতে আসছে। আমরা একটা গ্রুপ আছি 15-20 জনের গ্রুপ, যে আমরা ক্যানাডা যাব, অলরেডি আমাদের কথাবার্তা চলছে একজনের সাথে। আমি বললাম যে নিশ্চয়ই 6 লাখ টাকা করে নিবে। হ্যাঁ ঠিক বলেছেন, 6 লাখ টাকা করে নিবে।
তাই বললাম যে আপনি 6 লাখ টাকা তাদেরকে না দিয়ে ভাই আমাকে আমার 5 টাকা করে দেন, যেহেতু আমি আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, ঠিক আছে? তার কাছে ভিড়বেন না, তার কারণ 6 লাখ টাকা আপনাকে কানাডা কেউ নিতে পারবে না, ইটস ইম্পসিবল। তো এই যারা সস্তার আশায় গিয়ে ধর্ণা দেন, এক কথা তো আমি যেটা বলি যে যারা আপনাকে প্রতারিত করছে, যারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের দোষ নেই, দোষটা কিন্তু আমাদের নিজেদেরই, আমরা যেহেতু আমরা গিয়ে তাদের কাছে ভিড়ছি। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে আপনার? অবশ্যই। যদি আমরা আপনার কোন কোন দেশ থেকে আপনারা আর কি লোকগুলো নিয়ে থাকেন, বিভিন্ন দেশে আর কি পাঠিয়ে থাকেন আপনারা? আমরা অল ওভার ওয়ার্ল্ড কাজ করি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কাজ করতে পারবেন, তার কারণ আমরা যেহেতু ওয়ার্ক পারমিটের কাজ করি, তো ওয়ার্ক পারমিটের মধ্যে স্পেসিফিক রাষ্ট্রের নাম লেখা থাকে না। শুধুমাত্র ওয়ার্ক পারমিটে যে ব্যক্তি যাবে তার ন্যাশনালিটি লেখা থাকবে, আর ওয়ার্ক পারমিটের যে দেশ থেকে আসবে সেই দেশের ডিটেলস উল্লেখ করা থাকবে, কিন্তু সে সকল দেশ থেকে এমবিসি ফেস করতে পারবে। কিন্তু সর্বপ্রথম যেটা বলবো আমি, আপনি যেই দেশ থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন, সর্বপ্রথম যেটা আমার কাছে যারা ফোন করে তাদেরকে আমি সবাইকে বলি যে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে এনশিওর হতে হবে যেই দেশে যাব আমি, ওই দেশের এমবিসি আমি যেই দেশে আসি এই দেশে আসে কিনা। ঠিক আছে? যদি থাকে তাহলে আমি এমবিসিতে যাব, এমবিসিতে গিয়ে জিজ্ঞেস করব আর ইউ অ্যাকসেপ্টিং ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস অর নট। যদি তারা বলে যে হ্যাঁ আমরা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করি, অনেক ক্ষেত্রে দেখা গেল যে অনেক এমবিসি আসে কিন্তু তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে না, বলে যে পাশের দেশে রেফারেন্স করে। তো আপনাকে কনফার্ম হতে হবে, তার কারণ কি ওয়ার্ক পারমিটটা তো আপনি যার কাছে যাবেন, যে কোনো এজেন্সির কাছে যাবেন, সে আপনাকে এগ্রিমেন্ট করবে, টাকা পয়সা নিয়ে নিবে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি তার জন্য ক্লায়েন্ট, আপনাকে ওভার অ্যাডভাইস সে করবে না, তার বিজনেস এটা, তার বিজনেসে বেঘাত ঘটবে। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে আমার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম চেক করতে হবে, যেমন ফর এক্সাম্পল আপনি এখন দুবাইতে আছেন, তো দুবাইতে কি লিথুয়ানিয়ার এমবিসি আছে? তো আপনি লিথুয়ানিয়া যাবেন, তো আমি বলতে হবে যে সর্বপ্রথম যে দুবাইতে লিথুয়ানিয়ার এমবিসি আছে কি না। আপনি বললেন যে হ্যাঁ ভাই আমি চেক করছি দুবাইতে, গুগলে চেক করলাম দুবাইতে লিথুয়ানিয়ার এমবিসি আছে, তাহলে আমি তখন তাকে বলি যে আপনি একটু কষ্ট করে ওখানে এমবিসিতে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে কিনা। যদি করে তো আপনি যোগাযোগ করবেন, আর না হলে এমনটা হলো যে আমি সারা দিন রাত পড়াশোনা করলাম, পরে আমি এক্সাম হলে যেতে পারলাম না, আমি পাশ করি আর ফেল করি, ভিসা পাই আর না পাই এটা পরের বিষয়, কিন্তু আমাকে সর্বপ্রথম কমসে কম এমবিসি তো ফেস করতে হবে। এই সমস্যাটার সম্মুখীন আমাদের বাংলাদেশি অনেকে হয়েছেন, ওয়ার্ক পারমিট তার জন্য এনে দেওয়া হয়েছে, অথচ সে যে দেশে, ওই দেশে তার এমবিসি নেই, খামাখা তার অনেকগুলো টাকা লোকসান হয়ে গেছে। সেই লোকসান বাঁচানোর জন্য আপনি সর্বপ্রথম যারা সিঙ্গাপুরে আছেন, যারা মালয়েশিয়া আছেন, যারা দুবাইতে আছেন, কাতারে আছেন, বাহরাইনে আছেন, কুয়েতে আছেন, কিংবা ইয়েমেনে আছেন, কিংবা সৌদি আরবিয়াতে আছেন, ইরাকে আছেন, পৃথিবীর বহির্বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আপনি আরেকটা রাষ্ট্রে কাজ করতে যেতে পারবেন, এতে কোনো বাধা নেই, এতে কোনো রকমের রাষ্ট্রীয় বাধা আসবে না, যদি আপনি লিগ্যাল ওয়েতে এমবিসি ফেস করে এমবিসি আপনাকে ভিসা প্রোভাইড করে। থ্যাংক ইউ। ওকে, আপনাকে আরেকটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা সবসময় চিন্তা করি যে টাকা নিয়ে কথা বলতেছি, কত দিনার লাগবে বা কত টাকা লাগবে বাংলাদেশে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু প্রতারিত হইতেছে মানুষ অনেকে কমে কি, কিন্তু আসলে আপনার কাছে যদি আমরা যদি যেতে চাই বা আমাদের যারা দর্শক আছে তারা যদি যেতে চায়, তখন আর কি আপনার কাছে কত টাকা করে লাগতে পারে বা কোন দেশে কিরকম নিতে পারেন বা নেন আপনারা? না, অ্যাকচুয়ালি টাকার অ্যামাউন্টটা কেউই অনলাইনে বলে না। সাধারণত অনলাইনে যারা আমাদেরকে কমেন্টসও করে, আমরা বলি যে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কিংবা অফিসে আসেন। ঠিক আছে? টাকার অ্যামাউন্টটা অনেকেই বেশিরভাগই অনলাইনে, কেউ কিছু বেশি নেয়, কেউ একটু কম নেয়, কিন্তু কথা হচ্ছে যে টাকাটার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে যে কাজটা জেনুইন হবে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। জেনুইন যদি কাজ হয়, সেক্ষেত্রে যদি আমার যদি একটা ভালো জিনিস পাই, তাহলে আমি 2 টাকা বেশি দিয়ে ভালো জিনিসটা কিনবো, বাসায় নিয়ে খেতে পারবো বউ বাচ্চা নিয়ে। কিন্তু আমি সস্তার আশায় আমি 2 টাকার জায়গায় 1.5 টাকা দিয়ে নিলাম, অথচ আমি খেতে পারলাম না। দেয়ার ইজ ইউজ নো ইউজ। আপনারা সবসময় এটা আমি সবাইকে বলবো যে সবসময় এটা খেয়াল করবেন যে অথেন্টিক একটা ডকুমেন্টসের মাধ্যমে আপনি এমবেসি ফেস করছেন কিনা, এবং কি অথরাইজড একটা এজেন্সির মাধ্যমে আপনি কাজটা করছেন কিনা। আপনার কাজটা যেমন কি
আমাকে যেমন কি একজনের লাইভে সেদিন কমেন্টস করলো যে ভাই একজনকে তো 1,35,000 টাকা দিছি ভাই, আবার 1.5 লাখ টাকা চাচ্ছে। আমি বললাম যে ভাই আপনার তাকে চিনেন? বলে না। দেখছেন তাকে? কয় না দেখিনি। তাহলে অনলাইনে যোগাযোগ হয়েছে ভাই। এখন সে 1,35,000 টাকা চাচ্ছে, আর বাকি টাকা না দিলে আমাকে তো আর তার ডকুমেন্টস দিবে না। আমি বললাম যে বাকি টাকা দিলেও সে দিবে না, কারণ তার কাছে ওটা নাই। যেটা সে আপনাকে দিচ্ছে সম্পূর্ণ ফেক। এবং কি এটা আমি সাধারণত সবাইকে এইভাবে বুঝাই যে আপনি জানেন এই প্রতারক চক্র কোথায় বসে এই আপনাকে কানাডা পাঠাচ্ছে, কিংবা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, কিংবা আমেরিকা পাঠাচ্ছে, কোথায় বসে সে আপনাকে কানাডা আর অস্ট্রেলিয়ার ভিডিও দিচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশে যে বিলের মাঝখানে যে মেশিন ঘর থাকে না, আমরা যারা গ্রামে ছিলাম তারা গ্রামের সবাই চিনে। মেশিন ঘরের ভিতরে মাগরিবের পরে এরা এই যে চার্জার নিয়ে একটা ল্যাপটপ একটা টেলিফোন নিয়ে ওখানে গিয়ে বসে বসে বাংলাদেশিদের সাথে এই চ্যাট করে, করে ফজরের আজান দেওয়ার আগে আবার ওই মেশিন ঘর থেকে বেরোয় নিজের ঘরে চলে যায়। অলরেডি সে ওখানে প্রায় 3-4 ঘন্টা এক্সপেন্ড করে মোটামুটি কমসে কম 8-10 জনকে যদি সে রাজি করাইতে পারে, 1 লাখ টাকা করে নিলে হইল তার 10 লাখ টাকা। এই চক্রটা এখন অ্যাভেলেবেল হচ্ছে। অতএব এই চক্রে পড়ে খামাখা ভাই নিজের কষ্টের টাকা নষ্ট না করার জন্যই আমি সবাইকে রিকমেন্ড করব। জাকারিয়া ভাই, আপনি তো জানেন যে বাংলাদেশি কোনো কিন্তু এরকম আমাদের মতো এজেন্সি কিন্তু আসলে কুয়েতের মধ্যে কিন্তু নাই। এই ফার্স্ট আপনি একমাত্র ব্যক্তি যে এজেন্সি কুয়েতের মধ্যে নিয়ে আসলেন। তো আপনার যদি আপনার টেলিফোন নাম্বার বা যে ফোন নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে যোগাযোগ করবে বা আপনার অফিসটা কোথায়, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আপনি। জি অবশ্যই। আমাদের শুধু এই কুয়েতে না, আমাদের ঢাকাও নিজেদের অফিস আছে। ঢাকায় আমাদের যে অফিসটা সেটা হচ্ছে পুরানা পল্টন, 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 12 তলায় আমাদের অফিস নাম্বার 2। সো আর কুয়েতের যে অফিসটা সেটা হচ্ছে যে কুয়েতের ফরওয়ানিয়া নামক এরিয়ায়, ফরওয়ানিয়া 1 নাম্বার ব্লকের পুরনো নেস্টো হাইপার মার্কেটের ফার্স্ট ফ্লোরের অফিস নাম্বার 4। এটা হচ্ছে আপনার ফরওয়ানিয়া ফায়ার ব্রিগেডের যে অফিসটা, সারা মাতাফি যেটাকে বলে, কিংবা ফায়ার সার্ভিস অফিস যেটা, সে স্টেশন যেটা, সেটার যে রোডটা, ওই রোডটার ভিতরে একটু 1 নাম্বার ব্লকের ভিতরে আমাদের অফিসটা। আর আমাদের টেলিফোন নাম্বার হচ্ছে, যারা কুয়েতের বাইরে থেকে কল করবে তারা এইভাবে করবে, +96560636269, +96560313737। এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং কি আমাদের অলরেডি অনেকগুলো ইমেইলও আছে। ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে কার্ড দিয়ে দেবো। জাকারিয়া ভাই, আপনার অনেক কথা শুনলাম, সব কথা অনেক ভালো লাগলো। আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হবে যদি আপনার কাছ থেকে যেতে পারে, তার জন্য তারাও তাদের স্বপ্নের দেশ বা স্বপ্নের আশাটা পূরণ হবে। তবে আপনার মনে করি এই পর্যন্ত কতজনের স্বপ্ন পূরণ করেছেন আপনি? আসলে স্বপ্ন পূরণ করার মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু চেষ্টা করি। তো আমি এই পর্যন্ত আমার মাধ্যমে আমি অন্যদের মতো বলবো না যে হাজার হাজার কারি লোক গেছে, ঠিক আছে। তার কারণ ইটস এ লং প্রসিজার। অনেক লম্বা প্রসেস করে, অনেক লম্বা সময় অপেক্ষা করার পরে একটা মানুষের রেজাল্ট দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকগুলো মানুষ গেছে। আর কুয়েত থেকে আমাদের মাধ্যমে আমি যেটা জানি যে আমি ক্রোয়েশিয়ায় 4 জন পাঠিয়েছি, আমি স্পেনে 1 জন পাঠিয়েছি, পর্তুগালে আমি 1 জন পাঠিয়েছি, আর কি জানি বলে আমাদের ইটালির অলরেডি 1 জনের অ্যাপয়েন্টমেন্ট আজকে 10 তারিখ। আজকে সে ইটালি এমবিসি ফেস করবে। এবং আমাদের হাঙ্গারির জন্য বাংলাদেশে 6টা ফাইল অলরেডি পাস হয়ে গিয়েতে আছে, এমবিসিতে জমা আছে। এবং অন দ্য ওয়েতে আমাদের প্রায় 25টা ফাইল জমা আছে। আর কি জানি বলে পোল্যান্ডের জন্য আমাদের অন দ্য ওয়েতে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় আছি প্রায় 5টা ফাইল। আর অন দ্য ওয়েতে প্রায় 8-10টার মতো ফাইল জমা আছে। এই পরিমাণ কাজ আমি এই পর্যন্ত করেছি। কানাডার জন্য আমাদের একটা ফাইল জমা আছে, সেটার এই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে। অলমোস্ট 10 মাসের উপরে হয়ে গেছে। এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করে সরাসরি, আমি সত্য কথা, স্ট্রেট কাট কথা বলার জন্য ফেমাস। আমাকে যারা ভালোবাসে, আমার যারা ফলোয়ার্স আছে, তারা আমাকে বলে যে আপনার সোজাসাপটা কথাটাই ভালো লাগে। আমার কাছে অনেকে আসছে, আপনি কি অস্ট্রেলিয়া এর আগে কাউকে পাঠিয়েছেন? তো আমি বলি যে না, আপনারটা যদি জমা নেই তাহলে আপনাকে পাঠাবো এই প্রথম। আমেরিকায় কাউকে পাঠিয়েছেন? না। আমেরিকা আমাদের পাঠানোর সোর্স আছে, প্লেস আছে, জায়গা আছে, কিন্তু
যাওয়ার মতো লোক পেতে হবে। তো আপনি আমাকে যে এই সকল কান্ট্রির কথা জিজ্ঞেস করছেন, এই সকল কান্ট্রিতে প্রবাসীর বাস কা বাত নেই হ্যায়। আমি সবাইকে বলি, যারা আপনারা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার জন্য বলবেন, তারা প্রবাসী যারা আছে, প্রবাসীদের সাধ্যের থেকে অনেক দূরে এটা। কারণ যে পরিমাণ অ্যামাউন্ট লাগে, এই পরিমাণ অ্যামাউন্ট বাংলাদেশের কোটিপতিরা শুধুমাত্র ব্যবহার করতে পারে। বাংলাদেশের একজন কোটিপতি আছে, তার 30-40 লাখ টাকা খরচ হলে এটা একটা ব্যাপারই না। সে টাকা দিয়ে হলেও ভিসা নিয়ে তার পাসপোর্টে একটা ক্যানাডিয়ান ভিসা রইলো, মাঝে মধ্যে গেলো, ঘুরলো, আসলো, এটা বাংলাদেশের জন্য হবে না। তো যেটা বলছিলাম যে প্রবাসের একটা প্রবাসী পাই পাই করে জমি অনেকগুলো টাকা একত্র করে এত লম্বা অ্যামাউন্ট দিয়ে কিন্তু সে কানাডা, অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারে না। এই জন্যই বেশিরভাগ মানুষ ওই যে সস্তার আশায় প্রতারিত হয়। আর আমি সবাইকে বলবো, ভাইয়া আপনি যদি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে কানাডার মতো দেশ কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশ কিংবা আমেরিকার মতো দেশে যেতে চান, তাহলে অবশ্যই এখানে লার্জ অ্যামাউন্ট আপনাকে এক্সপেন্ড করতে হবে। কানাডা কিংবা আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে খুব ইজি না ভিসা পাওয়া। আর যেটা হচ্ছে বিভিন্ন রকমের এজেন্সি টাকার মাধ্যমে যেটা করছে, সেটা লার্জ মানি নিচ্ছে, লার্জ অ্যামাউন্ট নিচ্ছে। যেটা আমি গতকালকে আমার কাছে একটা ছেলে এসেছিল, বললো যে ওর ছোটো ভাইকে মেক্সিকোতে পাঠাবে। তো মেক্সিকো তো চাকরির জায়গা না, আর মেক্সিকো নিজেরাই অভাবী মানুষ। তো মেক্সিকোতে যাওয়ার অর্থ হচ্ছে যে আমি বুঝতে পেরেছি যে উনি আমেরিকা ঢোকার জন্য মেক্সিকোতে পাঠাবে। কিন্তু মেক্সিকোতে আমি বাংলাদেশের একজন এজেন্সির সাথে যখন কথা বললাম, তিনি যে অ্যামাউন্টটা বলেছে সেটা করে আকাশচুম্বী অ্যামাউন্ট। এনিহাও আপনারা সর্বপ্রথম করে এটাই বলবো, আপনাদের ছেলেদেরকে কাজ শিখান, কাজ শিখিয়ে বিদেশে পাঠান। ধন্যবাদ জাকারিয়া ভাই আপনাকে অসংখ্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বললাম জাকারিয়া ভাইয়ের সাথে। যদি আপনারা এই জাকারিয়া ভাইয়ের মাধ্যমে একটু মাত্র যদি উপকৃত হতে পারেন, এটি আমাদের সার্থকতা। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো করে রাখবেন, এমনকি বেশি করে শেয়ার করে দেবেন। যাদের স্বপ্নের দেশ ঘোরার ইচ্ছা, তারাই একমাত্র বেশি করে শেয়ার দেবেন। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও ফিরছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।